নিলয়ের ২৮তম প্রতিষ্ঠা দিবস এবং স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মোৎসব উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে এখানে পৌঁছতে পেরেছি, তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। সহদেব পাল স্মারক বক্তৃতা প্রদান করবেন লেখক, সাংবাদিক, গবেষক শ্রী তরুণ গোস্বামী। বিষয় স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ভারতবর্ষ। শ্রদ্ধেয় অরিন্দমবাবু, উপস্থিত সুধীবৃন্দ, আমার বক্তৃতার বিষয় আপনারা শুনেছেন স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষ। তার আগে একটু স্মৃতিচারণ করতে চাই। আজকে থেকে ২০ বছর আগে স্টেটসম্যানে চাকরি করছি, এখনও করি। একজন ভদ্রলোক এলেন, এসে বললেন যে আমি চন্দননগরে আমাদের প্রতিষ্ঠান আছে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়, আপনাকে একবার বলতে যেতে হবে। আপনার কথা বেদান্ত প্রাণা মাতাজি বলেছেন, আপনি স্বামীজি নিয়ে বলবেন। তো সেই আশা শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানের বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ তৈরি হয় এবং সঞ্জয় ভট্টের সঙ্গে আমার আত্মীয়তা তৈরি হয়। অন্তত সপ্তাহে ৩ দিন গভীর রাত্রিরে নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় বিবেকানন্দের দৃষ্টিতে ভারতবর্ষ। স্বামীজি কীভাবে ভারতবর্ষের কথা ভেবেছেন, কি দেখেছেন, কেন স্বামীজির কথা আলোচনা করা প্রয়োজন। যখনই স্বামীজির কথা বলি তখনই মনে হয় ১৯০২ সালে তিনি চলে গেছেন। তিনি এমন কি বলেছেন যেটা ২০২৬ সালে আমরা আলোচনা করতে পারি। কিন্তু এমন কিছু বলেছিলেন যাতে আমাদের অনুসরণ যদি আমরা করি, আমরা নিজেরা ভালো থাকব। আসলে আমরা যেভাবেই থাকি না কেন, আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এবং এই আনন্দে কিভাবে থাকব স্বামীজি তার একটা রূপরেখা দিয়ে দিয়েছিলেন। যতদিন মনুষ্য সমাজ থাকবে এর বাইরে আমরা যেতে পারবো না, কারণ মানুষকে বাদ দিয়ে কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি হতে পারে না। আমরা সেটা চেষ্টা করছি, এবং আমি আমার বক্তৃতার শেষে বলবো যে এই যে স্বামীজিকে আমরা ধারাবাহিকভাবে অবজ্ঞা করলাম, ফলে আমাদের কি হলো আমি শেষে বলবো। একদম ইতিহাস থেকে শুরু করব, বর্তমানে যাব এবং একটা উপসংহার টানব। সঞ্জয়দা ৪৫ মিনিট সময় দিয়েছেন, আমি ৪৩ মিনিটে শেষ করে দেবো। তার কারণ সঞ্জয়দার নিয়ম অনুবর্তিতা আছে দেখবার মতন, এবং আমাদেরও মনে হয় যখন আমরা বলি আমাদের সেই নিয়মটাকে অনুসরণ করা প্রয়োজন। ১১ই সেপ্টেম্বর ১৮৯৩ সাল স্বামীজি তার শিকাগোয় প্রথম বক্তৃতাটি রাখেন, এবং সেই দিন যখন বক্তৃতা দিয়ে তিনি মঞ্চ থেকে নেমে এসেছেন, তার বর্ণনা দিয়েছিলেন হোম রুল আন্দোলনের নেত্রী অ্যানি বেসান্ত। শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। তা স্বামীজির আগেও তো অনেকে বিদেশে গিয়েছিলেন। মহাত্মা রামমোহন রায় গিয়েছিলেন, দ্বারকানাথ ঠাকুর গিয়েছিলেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, রমেশচন্দ্র দত্ত গিয়েছিলেন। স্বামীজির সঙ্গে তফাৎটা কোথায়? এরা কেউ ভারতবর্ষের কথা বলতে যাননি। হয় ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন, নয় চাকরির পরীক্ষা উত্তীর্ণ হতে গিয়েছিলেন, নয় কারোর সুপারিশ করতে গিয়েছিলেন। স্বামীজি প্রথমে ভারতবর্ষের কথা বললেন। একটা পরাধীন দেশ, যে দেশ সম্বন্ধে বলা হতো যে দেশের দেবী কোনো পোশাক পরেন না, সাধারণ মানুষের কোনো শিক্ষা নেই, পরনে বস্ত্র নেই, মাথার ওপর ছাদ নেই, পেটে অন্ন নেই, তাদের পৃথিবীতে দেবার কিছু থাকতে পারে না। সাহেবরা এই কথাটি বহু বছর ধরে একটা ধারণা তৈরি করে দিয়েছিল, এবং সেই ধারণার বশবর্তী হয়ে ভারতীয়রাও বিশ্বাস করতেন আমাদের জগতে দেবার কিছু নেই। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বিবেকানন্দ ভারতের সংস্কৃতি, ভারতের ইতিহাসের কথা বললেন। প্রথম বক্তৃতা তো সকলেই জানেন, 11ই সেপ্টেম্বর
যে বক্তৃতার কথা আমরা জানি না সেটি হচ্ছে 14ই সেপ্টেম্বর স্বামীজি ভারতীয় নারীদের কথা বলেছিলেন, এবং যারা উপস্থিত ছিলেন, যারা সেই বক্তৃতাটি আয়োজন করেছিলেন, তারা আমেরিকার নারী প্রগতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অলি সেরা বুল। পরে তিনি স্বামীজির বন্ধু হন, স্বামীজির শিষ্যা হন। তারা এই যে বক্তৃতা, স্বামীজির সাফল্যের কথা স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীকে চিঠিতে জানিয়েছিলেন। বলেছিলেন, গতকাল আপনার ছেলে ভারতের নারীদের সম্বন্ধে বলেন, আপনি যেহেতু তার মা, তাই আপনাকে আমরা অভিনন্দিত করছি। এবং সেই বক্তৃতাটি কী বলেছিলেন স্বামীজি জানা যায় না। আমরা যে বক্তৃতাগুলো পাই সেগুলো 11, 15, 19, 20, 26 এবং 27শে সেপ্টেম্বর। স্বামীজি 6টা বক্তৃতা দিয়েছিলেন বিজ্ঞানের ওপর, তার একটিও পাওয়া যায় না। নারীদের আয়োজিত যে বক্তৃতা সেটিও পাওয়া যায় না। কিন্তু যতটুকুনি পাওয়া যায় তাতে দেখা যায় তিনি ভারতবর্ষের সনাতন রূপটি তুলে ধরেছিলেন। আজকাল সনাতন কথাটা খুব চালু হয়েছে রাজনৈতিকভাবে, আমি সেদিকে যাচ্ছি না। ভারতবর্ষের গোটা পৃথিবীকে একটাই জিনিস দেওয়ার আছে, যে সমন্বয়টাই জীবনের মন্ত্র। স্বামীজি দ্বিতীয় বক্তৃতায় বলেছিলেন ওয়াই উই ডিসএগ্রি। সেখানে কুয়োর ব্যাঙ এবং সমুদ্রের ব্যাঙের কথা বলেছিলেন। কুয়োর ব্যাঙ কুয়োর মধ্যে থাকে, এবং যেহেতু কুয়োর মধ্যে থাকে তাই তার চেহারাটাও রোগা, তার পেটটা বড়, মাথাটা বড়। সেখানে একদিন সমুদ্রের ব্যাঙ এসে পড়ল। কুয়োর ব্যাঙ তাকে জিজ্ঞেস করলো, তোমার সমুদ্র কি আমার কুয়োর থেকেও বড়? বলো, তুমি ধারণাই নেই তোমার সমুদ্রটা কত বড়। কুয়োর ব্যাঙটা কয়েকবার কুয়োর মধ্যে ঘোরাঘুরি করে সমুদ্রের ব্যাঙের থেকে পাশ ফিরল। তার কারণ জানলো যে এর আমাকে বলার কিছু নেই। এই যে সংকীর্ণতা, এটি ভারতবর্ষের সংস্কৃতির বিরুদ্ধে। স্বামীজি শেষ বক্তৃতাটিতে বলেছিলেন, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান এবং শান্তি। 19শে সেপ্টেম্বর স্বামীজি প্রথম লিখিত বক্তব্য পাঠ করেন, এবং সেই লিখিত বক্তব্যে বিষয় ছিল পেপার অন হিন্দুইজম। দুটি মৌলিক কথা বলেন। একটি কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিভার্স্যালিটি, ব্যক্তি যখন অনন্ত হয়ে যায়। আরেকটি কথা ইউনিভার্সাল রিলিজিয়ন, সর্বজনীন ধর্ম। এবং সে সর্বজনীন ধর্মর কথাটি বলতে গিয়ে তিনি বলেন যে এই ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। এই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। এই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে, এবং তার মূল কাজ হবে সে দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। যেহেতু স্বামীজি ইংরেজিতে বলেছিলেন, আমাদের বক্তৃতা বাংলায়, তবু এই অংশটি আমি ইংরেজিতে বলছি। তার একটাই কারণ, 30 বছরের একটা ছেলে কিভাবে আবেদন করেছিলেন গোটা বিশ্বের কাছে। The Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like God it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these, and still have infinite space for development, which in its Catholicity will embrace its infinite arms and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brute, to the highest man, towering by the virtues of his head and heart, almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize the divinity of every man and woman, and whose whole force, whose whole scope will be centered in aiding humanity to realize its own true divine nature. যখনই স্বামীজি ধর্মের কথা বলবেন, আপনাদের কাছে অনুরোধ, এই ধর্ম ঘণ্টা নাড়ার ধর্ম নয়। এই ধর্ম ব্রত উপবাস পালন, মন্দিরে যাওয়া, নিরামিষ খাওয়ার ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে নীতি। কলকাতায় প্লেগ হলো যখন স্বামীজি লিখলেন,
ও তোমার রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তার নীতিকে মেনে হয়। এবং কোনটা নীতি? যে নীতিতে বহু মানুষের উপকার হয় সেটি গ্রহণীয়, আর যাতে উপকার হয় না সেটি বর্জনীয়। ধর্মের কথা বলতে গিয়ে স্বামীজি বললেন, এই ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। দেখা যায় যে ধর্ম কখনো পাপীর ওপর তার আলোকে বিচ্ছুরিত করে না। আজকে যদি কলকাতার সংশোধনাগার থেকে 50 জন বন্দী এখানে আসতে চান, যদি কর্তৃপক্ষ তাদের অনুমতি দেন, যাদের পাশে তারা বসবেন তারা বারবার আট চোখে দেখে নেবেন এ কি আমাদের মতো দেখতে না অন্যরকম দেখতে। কারণ আমরা মানুষের জীবনের সামাজিক ভুল ক্ষমা করতে পারি না। এবং নারী যখন আসে, নারীর কিন্তু পুজোয় 2026 সালেও কোনো অধিকার নেই। নারী রান্না করবেন, রানী আলপনা দেবেন, নারী খুব ভালো করে মূর্তিটিকে সাজাবেন, তারপর একজন পুরুষ সেখানে আসবেন। সরস্বতী পুজো কেটে গেল, সারাদিন উপোস করে বসে রয়েছেন, ঠাকুরমশাই এলেন ভীষণ ব্যস্ত, তিনি কিসের মন্ত্র বললেন কেউ বুঝতে পারল না। ওটা বিয়ের না শ্রাদ্ধের না সরস্বতী পুজো, কিন্তু পুরুষ। সেইখানেই যদি বাড়ির কোনো ভদ্রমহিলা পুজোটা করতেন, এই সমাজ থেকে কথা উঠত যে নারী এত সাহস পায় কি করে পুজো করার। কলকাতার কয়েকজন ভদ্রমহিলা তারা বিয়ে দিচ্ছেন আজকাল, কিভাবে যে তাদের সমালোচিত হতে হচ্ছে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং যারা সমালোচনা করছেন তারা পুরুষ এবং তারাই অগ্রণী ভূমিকা নিয়েছেন। তাই নতুন ধর্মের কথা স্বামীজি বলেছিলেন। এবং স্বামীজি বিশ্বাস করতেন যে একমাত্র আধ্যাত্মিকতার মাধ্যমেই এটি সভ্যতা তৈরি হয়। যখন কলকাতায় ফিরে এলেন, স্বামীজিকে বলা হলো আপনি কংগ্রেস রাজনীতিতে যোগ দেন না কেন? স্বামীজি বললেন দিতেই পারি, দিলে কালকে তোরা স্বাধীন হয়ে যাবি। স্বাধীনতা রাখতে পারবি? রাজনৈতিক মতবাদ দেওয়ার আগে দেশটাকে আধ্যাত্মিক মতবাদে ভরিয়ে দাও। বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। স্পিরিচুয়াল আইডিয়াস মানে একটা গভীর জীবনবোধ, যে বোধ আমাকে শেখায় আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। আমরা স্বরূপত এক ভাবতে পারি না। পাশের মানুষটি যখন এসে বসেন, তাকে দেখি তার সোয়েটারটা ব্র্যান্ডেড কিনা, তার চশমাটা ব্র্যান্ডেড কিনা, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি কত বড় চাকরি করেন, গাড়ির মডেলটা কি। এটা গোটা পৃথিবীতে সাধারণ মানুষ এই মাপকাঠিতে তার পাশের মানুষটিকে দেখে, কিন্তু আধ্যাত্মিক সচেতন মানুষ কখনো এইভাবে মানুষকে দেখেন না। একজন বিখ্যাত মনোবিজ্ঞানী B.F. স্কিনার, তার একটি বই আছে বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। সেই বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটিতে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনের একটি বহু চর্চিত ঘটনার কথা লিখেছেন। শ্রীরামকৃষ্ণ মথুর মোহনের সঙ্গে তীর্থে যাচ্ছেন, সেখানে সাধারণ মানুষের দারিদ্র্য দেখে তিনি মথুর মোহনকে বলেন যে আমি তীর্থে যাব না, তুমি এদের মোটা ভাত কাপড়ের ব্যবস্থা করো, মাথায় তেলের ব্যবস্থা করো, খাবার দাও, তবে আমি তীর্থে যাব। মথুর মোহন বলেন যে বাবা অনেক অসুবিধা আছে, কারণ অনেক খরচ হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলেন আমার তীর্থে যাওয়ার দরকার নেই, আমি এদের মধ্যেই রইলাম। স্কিনার লিখছেন এই যে শ্রীরামকৃষ্ণ থেকে গেলেন, সামনের মানুষরা তারা কতখানি আধ্যাত্মিক সচেতন, তারা জপ ধ্যান করেন কি না, তাদের ঈশ্বর সান্নিধ্যের কোনো বাসনা আছে কি না সেদিকে গেলেন না। মানুষগুলো যন্ত্রণা পেয়েছে, আমার তাকে মুক্ত করাই, স্বস্তি দেওয়াই জীবনের একমাত্র ব্রত। সুভাষচন্দ্র বিবেকানন্দের যে চিঠির দ্বারা সর্বাপেক্ষা অনুপ্রাণিত হয়েছিলেন, সেই চিঠিটি একটি ছোট চিঠি, নিবেদিতাকে লেখা। শেষে স্বামীজি লিখছেন ফিল মাই চিলড্রেন ফিল, ফিল ফর দি পুয়ার, ফিল ফর দি আউটকাস্ট, ফিল ফর দি ডাউনট্রডন, ফিল ইন সাচ এ ওয়ে দ্যাট ইউর হার্ট স্টপস, ইউর হেড রিলস অ্যান্ড ইউ ফিল অ্যাজ ইফ ইউ উইল গো ম্যাড। অনুভব করো মানুষের জন্যে, এমন করে অনুভব করবে যাতে মস্তিষ্ক ঘূর্ণয়মান হয়, হৃদয় অবরুদ্ধ হয়, যাতে তুমি পাগল হয়ে যাও।
জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, এই প্রশ্নটা করেছিলেন স্বামীজি। এবং যে কলকাতায় ফিরে এলেন 1897 সালে, 19শে ফেব্রুয়ারি ফিরেছিলেন, দেখা গেল শিয়ালদা স্টেশন থেকে পশুপতি বসুর বাড়ি যুবকেরা ঘোড়ার গাড়ির ঘোড়া সরিয়ে নিজেরাই টেনে নিয়ে গেলেন এবং স্বামীজি তাদের অনুপ্রাণিত করতে লাগলেন। যারা সশস্ত্র আন্দোলনের মধ্যে ছিলেন তারা প্রত্যেকেই বিবেকানন্দকে রাজনৈতিক আন্দোলনের গুরু হিসেবে মেনে নিলেন। স্বামীজি ভারতবর্ষের স্বাধীনতার কথা বলেছেন। কেন স্বাধীনতার কথা বললেন আমাদের বুঝতে হবে। স্বামীজি তার কলকাতায় বক্তৃতায় বললেন, আমরা যেখানেই যাই আমার বাড়িটাই সবচেয়ে কাছের, ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ বেস্ট। অসাধারণ তার কলকাতার বক্তৃতা। স্বামীজিকে 28শে ফেব্রুয়ারি 1897 সাল স্বামীজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হলো। সেই বক্তৃতা স্বামীজি শুরুই করেছিলেন এই বলে, one wants to lose the individual in the universal, one renounces, flies off and cuts himself off from all the associates of the body and the past, one works hard even to forget that he is a man, yet in the string of his heart, one string vibrating which always tells him east or west, home is best. ভারতবর্ষকে তুলতে হবে। ভারতবর্ষে যে মানুষ তারা মৃতপ্রায়, স্বামীজির ভাষায় স্লিপিং লেভিয়াথান, তাদের জাগৃত হবে এবং গোটা পৃথিবীকে ভারতবর্ষের কথা শোনাতে হবে। আমাদেরও যে শোনানোর কিছু আছে। পাশ্চাত্যের মানুষ স্বামীজির কথা শুনে বললেন, হি ইজ আওয়ার ম্যান, আমেরিকানরা বলল। এলিনা স্টার্ক একটা বই লিখলেন, কলম্বাস ডিসকভার্ড দ্য সয়েল অফ আমেরিকা অ্যান্ড বিবেকানন্দ ইটস সোল। বিবেকানন্দ তার আত্মাকে আবিষ্কার করেছিলেন, যার মাটিকে আবিষ্কার করেন কলম্বাস। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন একটি আন্তর্জাতিক মঞ্চ, যে আন্তর্জাতিক মঞ্চে তার যে জীবনের উপলব্ধি সেটি একজন বলবে। মাদ্রাজি ভক্তরা জিজ্ঞেস করলো, রোজ রাতে স্বামীজি কার সঙ্গে ঝগড়া করেন? স্বামীজি কয়েকদিন এড়িয়ে গেলেন, তারপর বললেন, আর বলবেন না, আমার গুরুদেবের সঙ্গে, তিনি আমাকে বিদেশে পাঠাবেন, আমি যাব না, গতকাল বলে দিয়েছি আমি যাব। আমেরিকায় গেলেন স্বামীজি। শ্রীরামকৃষ্ণ জানতেন কি বিপদে পড়বেন। জয়রামবাটিতে সারদা মা রয়েছেন। সারদা মা একজনকে বলছেন, তুমি যাও, একটা চিঠি আজকে আসবে। তখনকার যেহেতু গ্রাম, তাই রোজ পিয়ন আসতেন না, সপ্তাহে বিশেষ কয়েকদিন চিঠি দেওয়া হতো। কিন্তু সেদিন সারদা মা বললেন এবং সেখানে গিয়ে সেই লোকটি দেখেন যে পিয়ন বসে আছেন। তিনি বলছেন যে হ্যাঁ, চিঠি একটা এসছে, আপনি নিয়ে যান। চিঠিটি কলকাতা থেকে স্বামী শারদানন্দজি পাঠিয়েছেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, স্বামীজি আমেরিকায় যাবেন, সারদা মার কাছে অনুমতি চেয়েছেন। মা চিঠিটা পড়েই পত্রপাঠ বললেন, অনুমতি দিয়ে দাও। মার মা শ্যামসুন্দরী দেবী পাশে ছিলেন, বললেন, সে কি কথা, একটা বাচ্চা ছেলে আমেরিকায় চলে যাবে, একটা বিদেশে চলে যাবে, তুই হ্যাঁ বলে দিলি? বললেন, হ্যাঁ, কারণ ঠাকুর বললেন যে নরেনের চিঠি আসবে, তুমি হ্যাঁ বলে দেবে। এই ঘটনাগুলো আমাদের দুর্ভাগ্য যে আমাদের ঐতিহাসিকরা এটা বোঝেন না বলেই বিবেকানন্দ সম্বন্ধে এখনও তাদের একটা দূরত্ব আছে। তার কারণ আমরা এখন সমাজের ওপরে চলে যাই, আমাদের সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। সব সময় সাধারণ মানুষও যদি ওপরে চলে যায়, সে চাকচিক্যে মোহিত হয়ে যায় এবং এই চাকচিক্যের মোহিত হওয়ার জন্যে আমরা তিনটে বড় অসুখে ভুগি। প্রথম কথা হচ্ছে পরানুকরণ, দ্বিতীয় কথা পরানুবাদ এবং তৃতীয় কথা ভেতরে একটা অজানা ভয়কে গোটা জীবন বহন করে যায়। স্বামীজি বলছেন, পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে। প্রথম তিনি রাজনৈতিক স্বাধীনতার কথা বলেন না, বলেন আত্মিক স্বাধীনতার কথা। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। আমরা তো মনে স্বাধীন নই। আমরা 1757 সালেও পরাধীন ছিলাম, 2026 সালেও পরাধীন। মাঝখান থেকে রাজনৈতিক স্বাধীনতাটা এসছে। আমাদের মন প্যাটার্নড হয়ে গেছে, এই প্যাটার্নের বাইরে আমরা যেতে পারি না।
আমরা যতই বাহ্যিক চাকচিক্যের মধ্যে থাকি, যতই মিয়মামরে খাই, যতই ব্র্যান্ডেড জামা কাপড় পরি, ভিতরে যে পঙ্কিলতা আমাদের ঊনবিংশ শতাব্দীতে ছিল এখনও তাই আছে। আমরা নিজের দিকে না তাকিয়ে গোটা পৃথিবীর সমালোচনা করি, সারা পৃথিবীর সমালোচনা করি, কিন্তু আত্মসমালোচনা করি না। এটি আমাদের জাতির একটা দোষ, আর জাতির বড় দোষ হচ্ছে হিংসা। স্বামীজি বলছেন জেলাসি ইজ আওয়ার ন্যাশনাল সিন, জাতীয় পাপ আমাদের। কেউ যদি একটু এগিয়ে যায়, তাকে কিভাবে টেনে নামাবো আমরা চেষ্টা করি। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, ও কিছু পারে না, ও কিছু জানে না, আর সাথে একটু মুচকি হাসি, যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এটি ভেঙে দেওয়ার পক্ষে এটাই যথেষ্ট। আমরা কোনো নতুন ভাব নিতে পারি না, বস্তা পচা ভাবটাকে গ্রহণ করি এবং শেষ অবধি গোটা জীবন গুমড়ে যায়। কেন আমাদের বিবেকানন্দকে প্রয়োজন? এই চাকচিক্যের মধ্যে, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আমরা প্রতিদিন একটা বড় অসুখের মধ্যে ডুবে যাচ্ছি। আমাদের হৃদয়টা সংকুচিত হয়ে যাচ্ছে। পিয়ারীমোহন মুখোপাধ্যায়, তার সঙ্গে স্বামীজির অদ্ভুত সম্পর্ক ছিল। যখন স্বামীজি কলকাতায় সভা করা হবে, পিয়ারীমোহন মুখোপাধ্যায়কে অনুরোধ করা হয়, যেহেতু স্বামীজি ব্রাহ্মণের ছেলে ছিলেন না, তাই পিয়ারীমোহন বলেন, আমি বক্তৃতায় যাব, কিন্তু ব্রাদার বিবেকানন্দ বলবো, স্বামী বিবেকানন্দ বলবো না। তাকে একটি চিঠি লেখেন স্বামীজি, তার একটি অংশ লেখেন, প্রসারণ জীবন, সংকোচন মৃত্যু। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, সো লাভ ইউর ফেলো ম্যান বিকজ দ্যাট ইজ দি ল অফ লাইফ। মানুষকে ভালোবাসা সেটা যে একটা দর্শন হতে পারে, একটা জীবনবোধ হতে পারে, জীবনের একটা উপাসনা হতে পারে, এই বিবেকানন্দ শেখালেন আমাদের। পড়েছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞান, কাতর, এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। ভারত ভ্রমণে বেরিয়ে দেখিয়েছিলেন, শুধুমাত্র ইংরেজরা নয়, আমাদের স্বদেশীয় মানুষ, তারা নির্মমভাবে তাদের দেশের মানুষকে অত্যাচার করছে। সে অত্যাচার এখনও থামেনি। স্বামীজি বলেছিলেন যে তোমাদের কাছে গল্প শুনলে মনে হয় যারা উচ্চবর্ণের মানুষ, ঠান্দিদির মুখে গল্প শুনছি। নতুন ভারত বেরুক, চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত থেকে। বলছেন, হে ভারতের শ্রমজীবী, আমি তোমাদের প্রণাম করি। আমাদের ভারতবর্ষ, স্বামীজি দেখেছিলেন, অনুকরণ প্রিয়তার মধ্যে ডুবে যাচ্ছে, এবং তার কারণ ছিল, ঐতিহাসিক কারণ ছিল। মেকলে এক ধরনের মানুষ তৈরি করেছিলেন এবং তাদের সম্বন্ধে বলেছিলেন, একটা নতুন শ্রেণী আমরা তৈরি করব, যারা আমাদের সঙ্গে, যাদের ওপর আমরা অত্যাচার চালাই, তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। একটা ভয়ঙ্কর শ্রেণী তৈরি হলো, যে শ্রেণীর কথা দ্বিজেন্দ্রলাল রায় রসিকতা করে লিখলেন, আমরা সাহেব সঙ্গে পটি, মিস্টার নামে রটি, যদি ভুল করে কেউ বাবু বলে ফেলে, মনে মনে ভারী চটি। রাম কালিয়ার হরিচরণ, নাম সেসব সেকেলে ধরন, তাই নিজেদেরই সব 1.5 মিটার করিয়াছি নামকরণ। সাহেবিয়ানার বাধা, শুধু রংটা হয় না সাদা, চেষ্টার ত্রুটি নেই, ভেনোলিয়া মাখি গায়ে গাদা গাদা। আমরা বিলিতি ধরনে হাসি, ফরাসি ধরনে কাশি, আর পাপাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। 1893 সালে লিখেছিলেন। 2026 সালটাকে ভাবুন, একেবারে এই রকম তো চেহারা। সেই বিলিতি ধরনে হাসি, ফরাসি ধরনে কাশি, আর পাপাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। 140 কোটি দেশ, একটা ঘড়ি অবধি বাড়াতে পারি না, একটা কম্পিউটার বানাতে পারি না। আত্মনির্ভর নয়, আত্মবিস্তৃত ভারতবর্ষ। যে ভারতবর্ষ প্রতিদিন পরানুকরণের মধ্যে ডুবে যায়, যে ভারতবর্ষ বিদেশে গেলে তার নিয়মানুবর্তিতা দেখে, তার জীবনটাকে দেখে মোহিত হয়ে যায়, আর চন্দননগরে ফিরে
যতক্ষণ না রাস্তায় থুতু ফেলবে সে যাতে উঠতে পারে না। সে কেনা ওই দেশ থেকে এনে এদেশে কিছুকে ব্যবহার করার। বিবেকানন্দ পাশ্চাত্য থেকে অর্গানাইজেশন শিখেছিলেন, পাশ্চাত্য থেকে শিখেছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয় কিভাবে। প্রত্যেকটা চিঠিতে লিখছেন মশারি টাঙিয়ে শোবে, জল ফুটিয়ে খাবে। কেন লিখছেন? কারণ আমাদের পাশ্চাত্য থেকে এই বোধ আনা দরকার ছিল। স্বামীজি বলছেন আমাদের সমাজটাকে পাশ্চাত্যের ভাবধারার সঙ্গে আমাদের জীবনবোধটাকে মিশিয়ে দে, সেটি সম্ভব আর তা হবেই হবে। বিশ্বাস করেছেন হবেই হবে। এবং যে নতুন ভারতবর্ষের কথা ভেবেছেন, সেই ভারতবর্ষ কখনো বলেনি যে আমার বেদ যা বলেছে সব সত্যি, বলেনি। সে ভারতবর্ষ কখনো বলেনি পাশ্চাত্যের থেকে দরজা বন্ধ করে দাও। সে ভারতবর্ষ বিশ্বাস করেছে, স্বামীজি বলছেন বিশ্বাস করেছে যদি এমন কোনো রাষ্ট্র গড়া যায় যাতে ব্রাহ্মণের জ্ঞান, ক্ষত্রিয়ের শৌর্যবীর্য, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ বজায় থাকে, অথচ তাদের দোষগুলো থাকে না, সেটাই হবে আদর্শ দেশ। তিনি ভারতবর্ষের অনেকখানি দেখেছিলেন, গোটা ভারতবর্ষ ঘোরেননি। পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে গিয়েছিলেন দ্বিতীয়বার বিদেশ থেকে আসার পর। এখন যাকে পশ্চিমবঙ্গ বলা হয় সেটাও ঘোরেননি। ঘুরেছিলেন রাজপুতানা, ঘুরেছিলেন মধ্য ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত এবং দাক্ষিণাত্য। এবং ঘুরে দেখেছিলেন ভারতবর্ষের মানুষের একটা বৈশিষ্ট্য আছে, পেটে খাবার নেই, শিক্ষা নেই, মাথার ওপর ছাদ নেই, কিন্তু ভালোবাসায় কোনো দিন খামতি ছিল না। বিবেকানন্দ সিদ্ধান্ত এলেন, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যদি সংঘাত লাগে, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও। তাই নিকোলা টেসলা স্বামীজিকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আবার যদি পৃথিবীতে আসেন, আবার যদি শিক্ষক হন, কী শেখাবেন? স্বামীজি বললেন, কিচ্ছু শেখাবো না, শুধু মনঃসংযোগ শিখিয়ে দেবো। মনঃসংযোগ যদি শেখানো যায়, এই দেশ অন্য জায়গায় গিয়ে পৌঁছবে। কিন্তু যেহেতু আমরা পরানুকরণের মধ্যে থাকি, আমাদের সবচেয়ে দোষ হচ্ছে আমরা নিজের দিকে না তাকিয়ে পরের সার্টিফিকেটের জন্য সব সময় বসে থাকি। অপরে যখন বলবে আমি ভালো, আমি তখনই ভালো। আর কি হয়, আমাদের যে শিক্ষা ব্যবস্থা এতটাই ভুল, এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে ভালো মানুষের কোনো যোগ নেই। অতিবদ ভালো ছাত্র আমরা তাকে ভালো বলি। আর যে মানুষটির প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অথচ অসুস্থকে হাসপাতালে নিয়ে যায়, রক্ত দেয়, মানুষের চোখের জল মোছায়, তাকে কোনো দিন কোনো পুরস্কার দেওয়া হয় না। কেউ তাদের সমাজ থেকে গ্রহণ করে না, কেউ বলে না যে ভালো কাজ করেছিস। স্বামীজি একটা চিঠি লিখলেন মাইসোরের মহারাজাকে। নিজের লেক লুসার্নে আছেন, 1896 সাল। সঙ্গী পল ডয়সন, বিখ্যাত ভারত তত্ত্ববিদ, তিনি বিবেকানন্দের বন্ধু, কারণ ডয়সন সংস্কৃতে কথা বলতে পারতেন। খবর পেলেন মহীশূরের মহারাজা, তিনি তার বাড়ির কয়েকটা ঘর দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খুলে দিয়েছেন। স্বামীজি চিঠি লিখলেন, এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের। সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। তারপর লিখলেন, রাজা, আপনার জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরও গভীরভাবে অনুভব করে। সরলা দেবী চৌধুরানী, ভারতী পত্রিকার সম্পাদিকা, তাকে 24 এপ্রিল 1897 দার্জিলিং থেকে চিঠি লিখলেন, যদি কেউ এই হতশ্রী, লুপ্ত ভাগ্য, পরপদ দলিত, চিরবুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র্য এবং অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। 2026 সালে শিক্ষা তো চারদিকে ছড়িয়ে পড়েছে। কত বাড়ির ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, মানুষের জন্য কাঁদতে পারছে কি? বিবেকানন্দ বলছেন, খুব কাঁদো, কাঁদলে চোখের জল সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠেন।
যতক্ষণ না আপনি মানুষের কথা ভাবছেন, এই শিক্ষার কোনো মূল্য নেই। সাহেব বিবি গোলাম সিনেমায় দেখবেন, উপন্যাসে বিমল মিত্র লিখেছেন ঘড়িবাবুর চরিত্র। ঘড়িবাবু বুড়ো আঙুল দেখিয়ে রোজ বলে এই সভ্যতা টিকবে না, টিকবে না, টিকবে না, যখন বাড়ির বড়বাবু এবং মেজবাবু সন্ধেবেলা হলেই বাইজির বাড়িতে যান। আমাদের সভ্যতাও টিকবে না যদি আমরা এখনই আমাদের উত্তরসূরিদের জীবনের সঙ্গে ভালোবাসাকে যুক্ত না করতে পারি। এই শিক্ষা একদিন তাদের কাছে বিষময় হয়ে দাঁড়াবে। আমি মাঝে মাঝেই ভাবি আমাদের উত্তরসূরিদের আমরা কোন পৃথিবী দিয়ে যাচ্ছি। এমন একটা পৃথিবী যেখানে এনভায়রনমেন্টাল পলিউশন হ্যাজ রিচড ইজ হাইট, এক শিখরে গিয়ে পৌঁছেছে দূষণ, মানব দূষণ শুরু হয়ে গেছে। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে ভালোবাসে না, অথচ কৃত্রিমতার মধ্যে তারা জীবন তৈরি করে। যে জীবনের চাকচিক্যটা কাঁচের বাসনের মতন, একটা ঝড় এলে ভেঙে পড়বে। যে জীবনের চাকচিক্যটা একটা টোকা দিলে আর থাকবে না। যদি কোনো মানুষকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, দেখবেন কোনো সোজা উত্তর পাবেন না। ভালো আছি বা খারাপ আছি কেউ বলবে না, সঙ্গে সঙ্গে নিজের মেডিকেল বুলেটিনটা পড়তে শুরু করে দেবে। সুগার কমছে না, ইউরিক অ্যাসিড গন্ডগোল করছে, পায়ে মাঝে মাঝে ব্যথা হচ্ছে, এই তো সেদিন ইসিজি করলাম, ডাক্তারবাবু বললেন সাবধানে থাকবেন, দুটোয় ব্লকেজ বেরিয়েছে আর্টারিতে, ইত্যাদি ইত্যাদি। কেন বলি আমরা? আমাদের দুর্ভাগ্য বলে বিবেকানন্দের মৃত্যুর 2 মাস বাকি, 39 বছর বয়স, আনট্রিটেড ডায়াবেটিস, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মৃত্যু দরজায় কড়া নাড়ছে। সিস্টার নিবেদিতা চিঠি লিখলেন, কেমন আছেন? স্বামীজি উত্তর দিলেন, এত পরিশ্রম করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। আর আমাদের দিকে তাকান, সামান্য জ্বর হয়েছে, ফেসবুকে চলে এলো সাফারিং ফ্রম ফিভার, আর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের বিধান রায়রা নিদান দিলেন কি করতে হবে, ডাক্তার দেখাও, গরম জল খাও, গার্গল করো। কেন? দুর্ভাগ্য বলে যে মানুষ জীবনকে নিয়ে থাকে, যে মানুষ জনরাজ্যে হারিয়ে যায়, যে মানুষ মানুষের মুখের মধ্যে তার দেবতাকে খুঁজে পায়, সেই মানুষকে কোনো অবস্থা পেরে ফেলতে পারে না। গোটা পৃথিবী এই জন্য আমাদের দিকে তাকিয়ে আছে। ও জিডিপির জন্যে নয়, আমাদের ক্রয় ক্ষমতার জন্যে নয়, আমাদের হৃদয়ের উষ্ণতাকে আবিষ্কার করার চেষ্টা করছে। এবং মনোবিজ্ঞানে একটি নতুন বিষয় যোগ হয়েছে, ইতিবাচক মনোবিজ্ঞান। আমাদের গীতা বলে যে বইটি আছে, তার প্রথম অধ্যায় মানুষের বিষাদকে স্বীকার করে নেওয়া হয়েছে, অর্জুন বিষাদ যোগ, এবং কিভাবে সেই বিষাদকে অতিক্রম করতে হবে তার কথা বলা আছে। বলা আছে অপরের সুখ এবং অপরের দুঃখকে যে নিজের সুখ এবং নিজের দুঃখ বলে ভাবতে পারে, হে অর্জুন সে আমার মতো যোগী। কিন্তু কিভাবে আমরা করব তার কথা নেই। বিবেকানন্দ সেটি আমাদের বলে দিলেন, মানুষের সেবার মধ্যে দিয়েই তোমার আত্মোপলব্ধি হয়, অন্য কোনোভাবে হয় না। আমাকে একজন ডাক্তারবাবু বলছিলেন যে এখনকার মেডিকেল সিস্টেমটার গণ্ডগোলটা কোথায়। যারা পড়েন তারা অত্যন্ত ভালো ছাত্রছাত্রী, তারা পাশ করলেন, তারপর সরকারি হাসপাতালে যোগ দিলেন। প্রথম দিন ডিউটিতে সে দেখলেন যে লাইনে 500 লোক দাঁড়িয়ে আছে। যেহেতু কোনো স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ নেই, দেখেই তাদের ট্রমা এবং টেনশন শুরু হয়ে গেল। এবং আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের ছোট বাচ্চাদের আমরা বড় করতে দিই না, সারা জীবন তারা ছোটই থেকে যায়। বিবেকানন্দ 30 বছর বয়সে চলে গিয়েছিলেন আমেরিকাতে, সম্পূর্ণ অজানা দেশ। আর আমাদের এখন যখন কোনো ছেলে বা মেয়ে যায়, আমরা দেখি কারা কারা চেনা জানা বিদেশে আছে, কারণ আমরা বিশ্বাসই করি না যে মানুষটা বড় হয়েছে। বড় করিনি তো, আগলে রেখেছিলাম সারা জীবন, তাই জন্য সেই শিশুটা শিশুই থেকে যায়। বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি লিখছেন যে বয়সটা বেড়ে যায়, হাতে পায়ে বড় হয়, কিন্তু বুদ্ধিতে বড় হয় না, আত্মবিশ্বাস তার আসে না। সেবার মধ্যে দিয়ে আত্মবিশ্বাস জেগে ওঠে।
একটি অন্ধকে রাস্তা পার করিয়ে দেবেন। আপনার কনফিডেন্স আসবে যে এই ট্রাফিকের মধ্যে, এই ব্যস্ততার মধ্যে আমি 2 মিনিট সময় পেলাম, এই হতভাগ্য মানুষটিকে রাস্তায় পার করিয়ে দিলাম। এবং সেই মানুষটির মুখ, সেই মানুষটির কৃতজ্ঞতা বোধ আপনার সারা দিন থাকবে। পক্ষান্তরে আপনি যদি সেজে গুজে বিয়ে বাড়িতে যান, দেখবেন কি খেলেন কিছুক্ষণ পর বলতে পারবেন না, কারণ আনন্দ পাননি বলে। ভারতবর্ষের সভ্যতা শিখিয়েছিল যে ত্যাগের মধ্যে আনন্দ, গ্রহণে আনন্দ নেই। এটার ইউনিক কনসেপ্ট যে আপনি আনন্দ পাবেন যখন দেবেন, আর যখন নেবেন তখন আনন্দ পাবেন না। এই ভারতবর্ষকে এই বিবেকানন্দ দেখেছেন এবং চেষ্টা করেছেন এই ভারতবর্ষকে কাজে লাগাতে। কিভাবে এই ভারতবর্ষ তৈরি হয়, স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত একটি অসাধারণ বই লিখেছিলেন, স্বামী বিবেকানন্দ দ্য সোশ্যালিস্ট। 1921 সালে বইটি বাজেয়াপ্ত হয়ে যায়। আমার বন্ধু সৈকত নিয়োগী সেই বইটি ব্রিটিশ লাইব্রেরি থেকে বের করে গত বছরের বুক ফেয়ারে বইটিকে প্রকাশ করে। সেই বইতে দেখিয়েছিলেন ভূপেন্দ্রনাথ এই সাধারণ মানুষের জাগরণের মধ্যে দিয়েই যে ভারতবর্ষে উঠে আসবে। বিবেকানন্দ কেন বলেছেন? কারণ সাধারণ মানুষকে তিনি দেখেছেন তারা লড়াই করে জীবনের সঙ্গে। এই লড়াই তাদের আত্মবিশ্বাস দেয়, এই লড়াই তাদের ভালোবাসাটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করে, এই লড়াই তাকে জন্ম থেকেই ত্যাগ করতে শেখায়। আপনি যত গ্রহণ করবেন তত অবোধ শিশুর মতো বড় হবেন। একটা ছোট বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, দেখবেন মার কাছে খেলনা চেয়েছে বলে এমন রাস্তায় বায়না করে যে রাস্তায় হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করলো এবং মা সেটাকে প্যাম্পার করেন। কিন্তু আপনি যদি ছোটো বয়স থেকেই প্রায়োরিটাইজেশন অফ নিডস হয়, আমার চাহিদাটা কি, কতটুকুনি আমি যদি অগ্রাধিকারে সাজাতে পারি, আমার মতো সুখী মানুষ কেউ নেই। বিবেকানন্দ অগ্রাধিকারে চাহিদাকে সাজানো শিখিয়েছিলেন যে তোমার অগ্রাধিকার হচ্ছে মানুষকে ভালো রাখা, সে মানুষটার মুখে একটু হাসি ফোটানো, সেই মানুষটাকে দেখা সে যেন একটু ভালো থাকে, এটা তোমার জীবনের অগ্রাধিকার। যখনই সেটাকে আমরা অগ্রাধিকার দিই তখন নিজেদের চাহিদাগুলো আর আমাদের সামনে আসে না। আমি কি খেলাম, আমি কি পড়লাম, আমি কতখানি আনন্দ পেলাম, যে মানুষ এটায় বিশ্বাস করে মনে রাখবেন তার জীবনে দুর্ভাগ্যের শেষ নেই। জার্মান দার্শনিক নিৎসে বলেছিলেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেন্স ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। যখন সব বোঝা চলে যায় তখন নিজেই নিজের কাছে বোঝা। 2026 সালে দেখবেন মানুষ হাসতে ভুলে গেছে। লাফিং ক্লাবে যায়, হা হা করে আধ ঘন্টা হাসে, তারপর পরস্পরকে গালাগাল দিতে দিতে বাড়িতে চলে আসে। কারণ ভেতর থেকে তো হাসিটা হয় না, ভেতর থেকে তো সেই হৃদয়ের উষ্ণতা নেই, ভেতর থেকে তো পাশের মানুষটার প্রতি কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই, কোনো শ্রদ্ধা নেই। এই অবস্থায় এই প্রজন্মকে আমরা বড় করছি। তাই পুরো দোষটা আমাদের, এই প্রজন্মের কোনো দোষ নেই। একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক বলেছিলেন, বার্ট্রান্ড রাসেল, অল আওয়ার প্রেজেন্ট ফলিজ আর ইনহেরিটেন্স অফ দি পাস্ট। আমাদের সব ত্রুটিগুলো আমাদের অগ্রাধিকারে পাওয়া। ছোট বাচ্চা তাকে স্বার্থপরতা বাবা মা শেখায়, আর কেউ শেখায় না। আমাকে একজন মাস্টার মশাই বলছিলেন, রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি বড় স্কুলের তিনি হেডমাস্টার মশাই, মহারাজ বলছিলেন আমাকে যে 11-এ পড়ে একটি ছেলে, তাকে বলেছে, শোন এই কয়েকটা ভাই সে 10-এ পড়ে, ওরা ফিজিক্যাল সায়েন্সে একটু উইক, একটু দুর্বল, তুই একটু ফিজিক্যাল সায়েন্সটাকে দেখিয়ে দিস। কয়েকদিন পরে সেই 10-এর ছেলেরা এসে মহারাজকে বলছে, মহারাজ ওই দাদা তো দেখালেন না আমাকে। তখন মহারাজ ডেকে বলছেন, তুই দেখিয়েছিস? ছেলেটি চুপ করে আছে। বলছেন, দেখালি না কেন? মা না বলেছে বুঝি? বলে, আপনি কি করে ধরে ফেললেন? মা তাকে শিখিয়েছে, একদম শেখাবি না। মার সেই বুদ্ধিটা নেই যে যত বেশি শেখাবে তত সে বাড়বে। মেধাটা এমন জিনিস আর ভালোবাসাটা এমন জিনিস, আপনি যত বাড়াবেন সেটা তত বেড়ে যাবে। আপনি একটা মানুষকে 5 টাকা আজকে দেন এক প্যাকেট ক্রিম ক্র্যাকার বিস্কুট কিনে দেওয়ার জন্যে, দেখবেন আপনি যেমন করে হোক আগামী দিনে তাকে 10 টাকা দেবেন। নিজের খরচ কমিয়ে, নিজের চাহিদা কমিয়ে ওই মানুষটার মুখের হাসি আপনি দেখতে অভ্যস্ত হয়ে গেছেন।
বিবেকানন্দ সচল দেবতাকে চিনিয়ে দিলেন। যে দেবতা মন্দিরে থাকেন তারা তো অসীম ক্ষমতা, কিন্তু গুটি কয়েক মানুষের সঙ্গে হয়তো কথা বলেন। কিন্তু যে মানুষটি চন্দননগরে রেল স্টেশনে থাকে, শীতকালে একটা টারপলিনের মধ্যে থাকে, পরিবারের 4 জন, সাথে পাড়ার কুকুরটাও এসে আশ্রয় নেয়, সে কিন্তু জীবনের সঙ্গে লড়াই করছে। এই দেবতা যদি কথা বলেন দেখবেন দেবতা হাসছে। এই দেবতা যদি দুঃখ হয় তাহলে মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন। এই সচল দেবতাকে চেনানোটা বিবেকানন্দের বড় কাজ। ভারতবর্ষ এই দেবতার কথা বলেছে, বলে যে তুমি তোমার এই দেবতাকে চিনিয়ে নাও। 4টি মহাবাক্যের মধ্যে দিয়ে মানুষকে প্রেরণা জুগিয়েছে। অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি। মানে হচ্ছে তুমি সেই। বিশ্ব চরাচরের মধ্যে যে অসীম ক্ষমতা, প্রত্যেকটি ব্যক্তির মধ্যে তাই। আমাদের সৌভাগ্য এই যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা বহু ক্ষেত্রে বাবা মাকে অবাধ্য হয়ে সেবার কাজে অংশগ্রহণ করছে। সুভাষচন্দ্র লিখেছিলেন, আমাদের বাড়ির একটা প্রথা ছিল, যদি দরিদ্র কেউ নেমন্তন্ন করত আমরা সে নেমন্তন্ন রাখতে যেতাম না। আমি এই কুপ্রথাটা ভেঙেছিলাম। যদি আমাকে কোনো দরিদ্র মানুষ নেমন্তন্ন করে আমি অবশ্যই সেই নেমন্তন্ন রাখতে যেতাম। এখনকার দিনের ছেলেমেয়েরা, আমি 2টো উদাহরণ দিচ্ছি আপনাদের। কোভিডের সময় বয়স্ক মানুষেরা খুব বিপদে পড়েছিলেন, দোকান বন্ধ হয়ে গেল, ওষুধ বন্ধ হয়ে গেল ইত্যাদি। আর বিপদে পড়ল পথ কুকুরেরা। পথ কুকুরদের কি হবে? জলের যোগান বন্ধ, দোকান বন্ধ, খাওয়ার কোনো সাপ্লাই নেই, কোথায় যাবে তারা? দক্ষিণ কলকাতায় আমি থাকি, দেখেছিলাম সেখানে বালিগঞ্জ লেকে 2টি তরুণী তারা পুলিশ অফিসারের সঙ্গে তুমুল তর্ক করছে যে আপনাদের লেকটাকে খুলে দিতে হবে, সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট। আমি জিজ্ঞেস করলাম কেন বলছেন এটা? বলেন এর মধ্যে 2টো কুকুর আছে যাদের কিডনির অসুখ, আমরা সকালে তাদের ডাকবো, ওষুধ দেব, আবার বিকেলে ওষুধ দেব, তাহলে তারা বাঁচবে, না হলে বাঁচবে না। সেই কুকুর দুটি এখনও বেঁচে আছে। 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল আমি বীরভূমে গিয়েছিলাম, প্রখর রৌদ্রু। গিয়ে দেখলাম কয়েকজন মাস্টারমশাইয়ের নেতৃত্বে কিছু ছাত্র গাছের মাথায় হাঁড়িতে করে জল রেখে আসছে। আমি জিজ্ঞেস করছিলাম এটা কেন করছেন মাস্টারমশাই? বলুন এখনকার যে সমাজ তাতে শহুরে পাখিরা জল খেতে পায়, অনেকেই বাড়ির বাইরে জল রেখে দেন, কিন্তু বনের পাখিরা কোথায় যাবে? নদী নালা শুকিয়ে গেছে, জলাশয় শুকিয়ে গেছে। তা আমরা এইটা রুটিন করে দিয়েছি, 2 দিন পরে পরে এই হাঁড়িটা পাল্টে দেওয়া হয়। এই ভালোবাসার মধ্যে যে বাচ্চা বড় হয় সে যেখানেই যাক সেখানেই সে মানুষকে নিয়ে বাঁচবে। সে যে পেশায় থাকুক সে মানুষকে নিয়ে বাঁচবে। আর যদি সে মানুষকে না নিয়ে বাঁচে তাহলে সেটা রামগরুরের ছানায় পরিণত হবে। আমাদের তথাকথিত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যারা ভালো ভালো স্কুলে পড়ে, নামকরা স্কুলে, তারা সবাই দেখবেন রামগরুরের ছানা। একটা যন্ত্রের মতো চলে, সেই যন্ত্রটা বড় তাড়াতাড়ি বিকল হয়ে যায়। বিবেকানন্দের চিঠিতে লিখছেন, ভারতবর্ষ কি মারা যাবে? যদি ভারতবর্ষ মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে। সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা। অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে পশুবল, প্রতারণা, নিষ্ঠুর প্রতিযোগিতা, এবং বলির বস্তু হবে মানবাত্মা। সমাজটাকে দেখুন, মানুষের আর কোনো দাম নেই। এত শিক্ষা শেষ অবধি শূন্য হয়ে গেল। মানুষের জন্য চোখের জল পড়ল না, মানুষের জন্য কেউ ভাবল না, মানুষের কথা কেউ একটু মনে করল না। এই কৃত্রিম সভ্যতা থেকে বেরিয়ে আসার জন্যেই বিবেকানন্দের ডাক। যদি আমাদের পূর্বপুরুষ আমাদের যত্ন করে বিবেকানন্দ পড়াতেন, যদি আমাদের পূর্বপুরুষ আমাদের শেখাতেন যে জনরাজ্যে তুমি হারিয়ে যাও, যদি শেখাতেন মানুষের চোখের জল মোছানোটাই জীবনের একমাত্র ব্রত হয়ে উঠুক, তাহলে সঞ্জয় ভট্টাচার্যকে 2026 সালের 7ই ফেব্রুয়ারি বিবেকানন্দের আলোচনা করতে হতো না। নিলয়তে 3 জনের ছবি লাগাতে হতো না। শ্রী অরবিন্দ যখন জেলে রয়েছেন তার বর্ণনা দিচ্ছেন, আই স বাসুদেব এভরিওয়্যার ইন দ্য ডার্ক অ্যান্ড সোলস অ্যান্ড মিসইউজ বডিজ। কে বলতে পারে যে মানুষ মনটাকে তার পাশের মানুষের সঙ্গে বেঁধে ফেলেছে,
বিবেকানন্দ সেটাই বলছেন। তাই শিক্ষার সংজ্ঞা দিচ্ছেন, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ দ্য মাইন্ড ইনক্রিজড, ইন্টেলেক্ট এক্সপ্যান্ডেড, বাই উইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট। আমি সেই শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয়, যাতে মেধার বিকাশ ঘটে, মানসিক বল বৃদ্ধি পায়, যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রথম চরিত্র গঠন। চরিত্র গঠন মানে বিয়ে না করা নয়। চরিত্র গঠন মানে অগ্রাধিকারে সাজানো চাহিদাগুলোকে। যে চরিত্রবান সে অগ্রাধিকারে সাজায়, আর যে চরিত্রহীন সে সাজাতে পারে না। আমাদের অধিকাংশ মানুষ কেন চরিত্রহীন? আমাদের অগ্রাধিকারটা মিনিটে মিনিটে পাল্টায় বলেই আমাদের জীবনে কোনো ছন্দ নেই, কথার মধ্যে কোনো সুর নেই, চলনে কোনো আনন্দ নেই। আমরা বেঁচে থাকতে হয় বলে, আর প্রতিদিন মৃত্যুর জন্যে তিল তিল করে অপেক্ষা করি। এতটাই মৃত্যু ভয় যে বছরে 2 বার রক্ত পরীক্ষা করাতে হয়। এতটাই মৃত্যু ভয় যে বাড়িতে ব্লাড প্রেশারের যন্ত্র রাখতে হয় দেখার জন্য প্রেশার কত বেশি। আর যদি মানুষের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকতাম তাহলে মৃত্যু ভয় আমাদের নুব্জ করতে পারতো না। আমরা বিশ্বাস করতাম আমি একটা সময় পৃথিবীতে এসেছি, একটা সময় চলে যাব, বাকি সময়টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। সেবা মানে কোনো হাসপাতাল তৈরি করা নয়, অনাথ আশ্রম বানানো নয়, পাশের মানুষটা যে কাঁদছে তার চোখের জলটা মুছিয়ে দেওয়া। ওটাই জীবনের আদর্শ, ওটাই জীবনের শিক্ষা, ওটাই জীবনের বোধ, ওটাই জীবনের রামকৃষ্ণ বিবেকানন্দকে অনুসরণ করা। এই বিশেষ দিনে প্রার্থনা করি আমাদের মনটা যেন পাল্টে যায়। আগামীকাল থেকে আমরা যেন একটু নরম হতে পারি, যন্ত্রণাক্লিষ্ট মানুষের কথা শুনে এবং তার পাশে দাঁড়িয়ে নিজের জীবনটাকে কৃতার্থ এবং ধন্য করতে পারি। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্মারক গ্রন্থ সেবা 2026 মাননীয় তরুণ গোস্বামীর হাতে তুলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের সভাপতি শ্রী অরিন্দম সিংহ রায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।